আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকী। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, বরখাস্ত, যিনি দীর্ঘদিন ধরে গুম ও মানবাধিকার এবং জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করছেন, যিনি নিজেও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘদিন গুম করে রাখা হয়েছিল তাকে। আজ আমরা তার সাথে ঘটে যাওয়া দুঃসহ অভিজ্ঞতা এবং তার নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। জনাব হাসিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে অশেষ ধন্যবাদ আমার এই অনুষ্ঠানে আমন্ত্রণ দেওয়ার জন্য। তো শুরুতে আপনার কাছে জানতে চাই যে আপনার সামরিক জীবনের আসলে ছন্দ পতনটা কোথা থেকে শুরু হলো, সেখান থেকে আমরা শুরু করতে চাচ্ছি। আমার সামরিক জীবনটা খুব সুন্দর ছিল। আমি যুদ্ধ বিগ্রহটা পছন্দ করতাম। আমার কমিশনার হিল ট্রাক্সে আমি পদাতিক বাহিনীর অফিসার ছিলাম। গর্বের সহিত সকল দায়িত্ব পালন করি। তারপরে আপনার যখন চট্টগ্রাম র্যাবে ছিলাম, এটা হলো কি আপনার জেএমবি উত্থান হয় যখন, তখনটা ওই সময়টায় আপনার জেএমবি দমনে দেশের জন্য কাজ করতে পেরে আমি গর্বিত। জেএমবিটা ছিল ভারতের, এবং এটা ভারত কোনো কামিয়াব হতে পারে না, বরঞ্চ বিরক্তকর একটা বিব্রতকর অবস্থা ভারত পড়ে। কারণ প্রত্যেকটা এক্সক্লুসিভলি গায়ে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া, যেটা অন্যান্য মিডিয়ারা প্রকাশ করে নাই। আমি অনেকবার এটা নিয়ে উচ্চব্যাখ্যা করছি। এরপরে আমার আসলে মোটামুটি যাই হয়, এরপরে 1-11 আসলো, তখন আমি র্যাবে। আমাকে বলা হলো রয়ের সাথে কাজ করার জন্য। তা আমি এটা তো আসলে যায় না আমার প্যাটার্নের সাথে। আমি হিল ট্রাক্সের চাকরি জীবনে দেখছি সম্পূর্ণ কিছুর জন্য ভারত দায়ী। আমরা দেশ যেন স্বাধীন হয়, তারপর পরে সৃষ্টি করা হয় শান্তি বাহিনী, অস্ত্র গোলা বারুদ প্রশিক্ষণ সব কিছু কিন্তু ভারত করে, এবং জেনে শুনে করে আমাদের এই সার্বভৌমত্বকে যাতে না টিকে এবং একটা ঝামেলা সৃষ্টি করে দেয় পার্বত্য চট্টগ্রামে। তাই থেকে ভারতের প্রতি আমাদের বা মিলিটারি অফিসারের খুব ঘৃণাভাব থাকে, যার ফলশ্রুতিতে জেএমবি দেখেন কত লোক মারা গেছে, কত ঝামেলা। এবং এরপরে 1-11 আসলো, এখানে আসে একটা অনৈতিক আবদার। আমার ব্যক্তিগত চরিত্রে আমি কিন্তু বলি, খোলসা করে বলা ভালো, আমি সকল স্বাধীনতাকামীদেরকে পছন্দ করি। এক্ষেত্রে আমাদের দেশে রোহিঙ্গা আছে, তাদেরকে আমি সম্মান করি, বিপ্লবকে আমি স্বাগত জানাই, কাশ্মীরের মুসলমানদের স্বাগত জানাই, একইভাবে ফিলিস্তিনের মুসলমানদের সাথেও আমি কিছু করতে পারি না, বা দোয়া তো করি। একই সাথে দেখেন ভারত আমার শত্রু, এটা নতুন করে আমরা হয়তো ছাত্র শিখেছে, বাট আমি অনেক আগে থেকে ধারণ করতাম ভারতের যে শত্রু, অর্থাৎ শত্রু সে আমার বন্ধু। সেই প্রেক্ষাপটে 7 সিস্টারে যারা স্বাধীনতাগামী তাদেরকে আমি সম্মানের চোখে দেখি, এবং যতটুকু পারি আমরা চেষ্টা করি এটা বন্ধুত্ব সম্পর্ক করে আমাদের শত্রু সম্বন্ধে তথ্য নেওয়ার জন্য। পার্বত্য চট্টগ্রামে অসংখ্য অস্ত্র, অসংখ্য সন্ত্রাসী সদস্য, এই তথ্য তো আমাদের চাকমা মারমা এরা দিবে না নিরাপত্তার কারণে। ওই 7 সিস্টারের ইনসার্জেন্সিরা মাঝে মাঝে এই দেশে আসে, আমাদের তথ্য দেয়, আমরা পাই, আমি উপকৃত হই, দেশে উপকৃত হয়। সেই জন্য ভারত চাইছিল আমাকে দিয়ে কাজ করাতে। একসময় হয়তো দেখা যেত অন্য কিছু হতো, বাট এই অনৈতিক প্রস্তাব আমি রাজি হই নাই। তার পরবর্তীতে মনে করেন আমাকে পোস্টিং করে দেওয়া হয়, ছন্দপতন শুরু, চলে আসি ময়মনসিংহ সেনানিবাসে। এখানে ছিলাম ভালো, সবাই তো সেনাবাহিনীতে জেনারেল হবে না বা ব্রিগেডিয়ার হবে না, আমি সন্তুষ্ট ছিলাম লেফটেন্যান্ট কর্নেল হিসাবে। বা সমস্যাটা বাদে যখন বিডিআর ম্যাসাকার হয়, র্যাবেই ছিল আমার গুলজার, আমার ইমিডিয়েট সিনিয়র, এবং অসংখ্য বন্ধু যারা 57 জনের মধ্যে সবাই আমাদের পরিচিত। এদের মৃত্যুটা আমি মেনে নিতে পারি নাই। যে সিনিয়ররা আমাদের সাথে আমাদের নৈতিকতা শেখাবেন, তারাই আমাদের সাথে করছেন গাদ্দারি। এবং এই মৃত্যুগুলি 57 জন অফিসার সহ আরও অনেকে, এটা মেনে নেওয়া যায় না। ভাবিদের উপর নির্যাতন, এটাও সহ্য করা যায় না, দায়ী আমাদের সিনিয়র সামরিক বাহিনীর কর্মকর্তা। এরপরে দেখেন পরের বছরই এর মধ্যে এই বিডিআর ঘটনার সাথে অনেক অফিসারকে তাপস হত্যা মামলা থেকে শুরু করে অনেক অনৈতিক কর্মকাণ্ড চলে। এতে আমাদের প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি করে, আমরা ভোকাল ছিলাম। আর ময়মনসিংহের এরপরে 10 সালে দেখেন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয়। তারপরে আবার মিডিয়া ট্রায়াল করেন, অনৈতিক প্রকাশ করে, যেটা খুবই দুঃখজনক। এর সাথে সম্পূর্ণ জড়িত ছিল আমাদের ডিজিএফআইয়ের লেফটেন্যান্ট মামুন খালেদ, মোল্লা ফজলে আকবর। আমাদের অফিসারই এরাই সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে,
তো এরাই আমি অনৈতিক আমি কাজ করছে। স্যার আপনার কাছে জানতে চাই যে সেনাবাহিনী তো প্রচন্ড রকমের ব্রাদারহুড ব্যাপারটা কাজ করে, সেখান থেকে এত বড় একটা ম্যাসাকার এবং আপনারা একজন অফিসার আর একজন অফিসারের বিরুদ্ধে এরকম হয়ে উঠলো, বিষয়টা কি রাতারাতি না আসলে এর নেপথ্যে কোনো না, ঘটনা এটা আছে? আসলে হয়েছে কি, আমাদের একটা কালচার ছিল, নারী, টাকা পয়সা এগুলো কিন্তু আমরা পারিবারিকভাবে, সেনাবাহিনীর পরিবার, একে অপরে ঘৃণা করতাম। বাট গুটি কুইক অফিসার, উচ্চবিলাসী অফিসার হাসিনার সাথে, আওয়ামী লীগের সাথে অতপ্রতভাবে জড়ায় যায় এবং অনেকটা ব্ল্যাকমেলের মতো। মইনু আহমেদ যেমন 111 করে একটা অপরাধবোধ কাজ করে। আমার দেশে কিন্তু জনগণের সাথে বা সরকারের বিপক্ষে কোনো কাজ করার কোনো প্ল্যাটফর্ম নাই, আইনও বিধান দেয় না। তো বাঁচার জন্য কি করে? আপোষ করে। যার জন্য অলিভেন্ট সৃষ্টি হয়ে পরে হাসিনার সাথে আপোষ করে নির্বাচনটা হাসিনামুখী করে দেয়। এতটা বেশি করে দেয় যে হাসিনা এত ভোট, এত সংসদীয় আসন পায়, যা ইচ্ছে তাই করে ফেলেছেন। এই দোষ মইনু আহমেদের। আর মূল দোষ হলো ওই ওই জায়গাটায় যে আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই বাঁচার। জনগণের স্বার্থে কাজ করতে হয়, সে পরে বিপদে পড়তে হয় সবার। এটা জিয়াউর রহমান বলেন, এরশাদ বলেন, মইনু আহমেদের বলেন, বিকজ এমন কোনো প্ল্যাটফর্ম নেই। আমরা সেনাবাহিনী জনগণের জন্য, এই জন্যই আমরা বারে বারে বলি সংস্কার। এই পদত্যাগ, আমি আপনার কথা শুনলাম না, পদত্যাগকে সম্মান দিবেন, কিন্তু পদত্যাগ করাটা অপরাধ রাজনৈতিক দলের কাছে। রাজনৈতিক দলরা আমাদেরকে মনে করেন সেনাবাহিনী, গোয়েন্দা, ডিজিএফআই, এনএসএ তার পৈতৃক সম্পত্তি, তার নিজের লাঠিয়াল। এটাই আমাদেরকে ধ্বংস করছে এবং দীর্ঘ 16 বছরে একদম শেষ, কিচ্ছু নাই। মানে তার আনুগত্য কোনো না করলে আপনি কোনো কিছুই পাবেন না, মতের বিরুদ্ধে কথা বলা যাবে না। তো এটাই আমাদের আসলে দুর্ভাগ্য যে আমাদেরকে এটা মানতে হচ্ছে। এত বছর পরও আমরা, আমাদের জেনারেলতে লেখাপড়ার দরকারটা কি? এত কষ্ট করে পড়াশোনা করায় এই জেনারেলের লাভটা কি? যদি এরকম জিহুদুর বলে, আপনারা ওনাকে দেখেন নাই? এত করিডোর করা হয়েছে দেশের ভিতর দিয়ে, নিরাপত্তার ঝুঁকি দেন দেখেন নাই? ওনার দেশ নিয়ে এখনো চিন্তা করেন নাই? আমি তো ব্যক্তিভাবে আমি কট্টর মনোভাবে বিশ্বাসী, সেনাবাহিনী অফিসার যদি সিনিয়র র্যাঙ্কে হইতে হয়, তার বাচ্চা কাচ্চা বিদেশে পড়াশোনা করবে না। তার অর্ধেক সে বিক্রি হয়ে গেছে বিদেশের কাছে, হওয়ার সম্ভাবনা থাকে। আমি কেন চান্স দিব এই জেনারেল নিয়ে? আমি অন্যকে জেনারেল বানাবো যার ছেলে মেয়ে বাংলাদেশে পড়াশোনা করে, বাংলাদেশে থাকবে এবং ওই টাকা পয়সার মধ্যে সে জীবনযাত্রা মেনটেন করে। এছাড়া অন্য কেউ জেনারেল বানাবো না। আমরা জেনারেল বানাই কাকে? আজিজ মার্কা লোকদেরকে, শফিউদ্দিন মার্কার লোককে, যাকে যা বলবো কুকুরের মতো সেটা করবে, কোনো না বলবেন না। আজকে সেনাবাহিনী ধ্বংসের প্রায়। তারপরে বলবো, দেখেন একটা হিসাব নিকাশ আছে, কতটা অবক্ষয় হয়েছে আপনি বোঝাইতে পারবো না। আমি একমাত্র অফিসার মনে হয় চাকরিরত অবস্থায়, আরেকজন বন্ধু ছিলেন, ও রিটায়ারমেন্টে যাওয়ার কথা, যাও, আমি ছিলাম চাকরিরত অবস্থা, অফিস থেকে গুম। আমি অফিস থেকে গুম, এটা 11 সালে, যেটা কোনোদিন ঘটে নাই। এবং 43 দিন হ্যান্ডকাপ লাগানো ফ্লোরে। সেনাপ্রধান ওই কথা বলার সামর্থ্য নেই, ম্যাডাম এটা অন্যায় হচ্ছে, করা ঠিক হচ্ছে না, এরকম সেনাপ্রধান হয় নাই আমাদের। আমি জাস্ট এই ঘটনার একটু বিস্তারিত জানতে চাইছি, আপনাকে কিভাবে তুলে নিল আর কি? না, আমি ওই ওই যেটা হলো আপনার 9 তারিখ জুলাই মাসের 11 সাল, 11 সালে আমি বিকালে হাঁটাচলা করতেছিলাম, তা আমাদের প্রতিদিনের মতোই। তো ওই দিন আমাদের সাথে হঠাৎ করে ডিজিএফআই এর কর্নেল মঈন, পরবর্তী ব্রিগেডিয়ার জেনারেল, একটা মানে নিম্ন চরিত্রের অধিকারী এই অফিসারটা আমাদের ফলো করতেছিল, বাট আমরা গায়ে লাগাই নাই। তা আমরা সবাই ছিলাম ওই মানে হাসিনা প্রতিহিংসার ফসল। ওই আর ময়মনসিংহ যে ইনস্টিটিউশন চাকরি করতাম, আর্টডগ, আমরা ক্রিটিসাইজ করতাম, এই বিডের ইস্যু বললাম, হাসিনা বের করে দিয়ে এইসব কথাবার্তাই বলতাম। অফিসে বাসায় আসলাম, বললো অফিস করতে যেতে হবে রাতেবেলা। তো আমি ড্রেস চেঞ্জ করে তাড়াহুড়ো করে আমি গাড়ি নিয়ে অফিস চলে যাই বাসা। আর 10টার দিকে আমার ইমিডিয়েট জুনিয়র সে আসে, আমাদের ইমিডিয়েট বস ছিলেন ব্রিগেডিয়ার মোস্তফা, উনি বললেন হাসিন তোমার সাথে কথা বলবো, একটু কথা বলবো। তো কর্নেল হামিদ, তখন সে লেফটেন্যান্ট কর্নেল, জুনিয়র হয়ে সিনিয়রকে অ্যারেস্ট করতেও পারে না। তা আমার বলে, স্যার আপনার গাড়ি, ভাবি গাড়িতে। আমি ভাবি গাড়িতে কেন? আমি ইমিডিয়েট জুনিয়র, আমার বাসায় তুমি দিয়ে আসবে, আমার ভালো সম্পর্ক। এর মধ্যে হামিদ আসতে হবে, অন্যান্য অফিসার তখন ছিলেন, সবাইকে ডাকলাম আমি উচ্চস্বরে, হামিদ এসে তাড়াতাড়ি আসো। তো ইয়াসিন, তারপরে আরো কিছু অফিসার, এনাম, সবাই দৌড়ে নামে। হামিদ এসে, আমাদের মধ্যে হামিদই প্রমোশন পাইছে, ফুল কর্নেল হবে বা র্যাঙ্ক লাগায় নাই।
তো ও চাচ্ছিল না ওদেরকে ডাকি, বাই না, ও তো আমি ডাক দিয়ে দিছি, আমি ডাক দিলে আমার কথা শুনে সবাই নেমে আইছে। তো আমি হাঁটতেছি হামিদের সাথে, গাড়ির কাছে যখন যাই তখন এই পকেট থেকে পিস্তল বের করে আমার মাথায় ধরে, ঠিক মাথায় এখানে। আমি মানে ব্যাকআপ বনে যাই। তারপর পুশ করে আমাকে গাড়ির মধ্যে ঢুকায়, হ্যান্ডকাপ লাগানো হয়, চোখ বেঁধে ফেলে, মাস্ক পরায়। মানে আমি তো বুঝতেছি নিয়ে মেরে ফেলবে। গাড়ি কতক্ষণ দাঁড়ানো ছিল, শুনতেছিলাম কথোপকথন, মোবাইল লোকেশন কনফার্মেশন করার জন্য। তারপর আমি হামিদের পাশে আমার বসলো, আমি বললাম, হামিদ তুমি এটা করে কি লাভ পাইতেছো, এডিশনাল আমাকে এটা না বেঁধে যদি এমনি নিতে, কি পার্থক্যটা কি? আমার কিছু করার নেই স্যার, আমার রেদওয়ান, ব্রিগেডিয়ার রেদওয়ান ডিএমআই, আর একটা উচ্ছিষ্ট অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর, লোভী এবং উচ্ছিষ্ট অফিসার, আল্লাহ তাকে সেই সুবিধা দেয় নাই, ওই র্যাঙ্কে ছিলেন, প্রমোশন আর হয় নাই ওনার জন্য অনেক অফিসার ক্ষতিগ্রস্ত হয়েছে এর রেদওয়ানের জন্য। তারপর আমাকে নিয়ে ঢাকা নিয়ে আসা হলো, আমাকে ফ্লোরে রাখা হলো, হাফ প্যান্ট পরানো, ফ্লোরে ছিলাম 43 দিন, ইন্টারোগেশন, টর্চার। তারা চাচ্ছিল আমাকে মানে প্রমাণ করতে যে আমি অন্য কোনো দলের সাথে যোগাযোগ আছে বাইরের, যার মাধ্যমে আমি করাবো, কথা বুঝেন। কিন্তু আমার বাসা ছিল আমার কাজের মেয়ে রোহিঙ্গা বংশোদ্ভূত, আমি আগে ছিলাম ওই র্যাবে ছিলাম নাইক্ষ্যংছড়িতে। তো ওই অবস্থা মনে করেন, কাজের মেয়ে রোহিঙ্গা, সে প্রেম করতো, নাইক্ষ্যংছড়িতে ফোন ফ্যাক্সে কথা হতো। তো ফোন ফ্যাক্সটা কেন কথা হইতো, সিটি সেল দিয়া ওই নাইক্ষ্যংছড়ি মৌন্ডু, মানে নদীর নাইক্ষ্যংছড়ি, মানে মায়ানমারেও কথা বলা যায়। তো নাইক্ষ্যংছড়ির লোকেরা মূলত এই সিটি সেল সেটটাই ব্যবহার করে। তা আমার একটা সিটি সেল দিয়া ওই মেয়েটা কথা বলতো, এর চেয়ে বেশি কিন্তু আমি জানি না। আমাকে খালি প্রেশারাইজ করতে হয়, মোবাইল কই। তা আমি তো মোবাইল কিছু জানি না। মেয়েটা আমি যেদিন ধরা হলো তার একদিন আগে মনে হয় চলে যায়, তাতে তাদের একটু কম্বিনেশন কাট আপ, বিয়ের জন্য নাইক্ষ্যংছড়ি চলে যায়। 2-3 দিন পর তার বুঝতে পারে কিছু একটা ঘাপলা হচ্ছে। তা আমার থেকে তো টর্চার করে ব্যয় করতে পারতেছে না, কারণ মোবাইলে আগামাথা কিছু বুঝতেছি না আমি। দিন 7 পর সবকিছু বুঝতে পারে ঘাপলা হয়ে গেছে। যে মোবাইলটা দিয়ে কথা বলতো ময়মনসিংহ থেকে নাইক্ষ্যংছড়িতে, সেই মোবাইলটা এখন নাইক্ষ্যংছড়ি চলে গেছে। আর নাইক্ষ্যংছড়ি থেকেই আবার ওই মোবাইল দিয়ে কথা বলতে আমার মিসেসের সাথে, যে এখন ঢাকায়। আমি গুম হয়ে গেলে আমার বউ বাচ্চা সব নিয়ে ঢাকায় চলে আসে, ঢাকা মিরপুরে। একটু ভুল বুঝতে পারে, তখন তারা বুঝতে পারে একটা ঘাপলা। কারণ মোবাইলের 2 এন না শুনলেও 1 এন শুনলেও বোঝা যায় যে কথার মর্মটা কি। তো মর্মটা, ওই মেয়েটা বিয়ে করতে যাচ্ছে, সব রেডি আছে, আঙ্কেল ছাড়া পাইছে কিনা, কে নিয়ে গেছে, এই কথাবার্তা বুঝতে পারতেছে, সাম ঘাপলা। তো সিটি সেলের একটা বড় সমস্যা হলো, সিটি সেলের পার্টের কথা শোনা যায় না। কিন্তু আমার স্ত্রী যেটা অ্যাক্টেল ইউজ করতেছেন ওটা শোনা যায়, তাতে বোঝা যাচ্ছে যে কথাবার্তা আমার বউর সাথে হচ্ছে, উত্তর বা প্রতিপক্ষের পছন্দ বোঝা যাচ্ছে। তো বুঝতে পারে যে ঘটনা ঘাপলা। এখন সমস্যা হয়েছে, আমাকে ধরার আগে মনে করে এরকম একটা অপারেশন করলো, বিশাল সাফল্য অনেক, যেমন মামুন খালেদ বলছে বিশাল ধামাকা দিলাম, কেমন হলো, ক্রেডিট। মানে কত বড় আহাম্মক। আমি পরিবার নিয়ে বসবাস করি, তো ক্রেডিট আমার ধরার মধ্যে কি ক্রেডিট আছে বললাম না আমি, ক্রেডিটটা কি বললাম না আমি। এরা এই ধরনের চরিত্রের লোক, সিগন্যাল করার অফিসার, তারা তারা গর্বিত মত করে দেশের 12টা বাজায়। তারপর কি হলো, এখন এই জিনিসটা বলতে পারলো, কাদের মেয়ের প্রেম কাহিনী বলছে, আমার করবো, হয়ে গেছে কাদের মেয়ের প্রেম কাহিনী। এখন খালেদা জিয়াকে বলতে, হাসিনাকে বলতে পারতেছে না জিনিসটা, কেমনে বলবে, আর আমাকে কোনো রকম এক্সিকিউটিভ করতে পারতেছে না। তারপরে আমার সাথে যে মনে করেন, আমি যখন র্যাবে ছিলাম, জেএমবি দমনের জন্য হরকতুল জিহাদের অনেকের সাথে আমাদের সম্পর্ক ছিল, এগুলো ডিজিএফআই জানতেন, জেনারেল রুমি জানতেন। একজন ছিলেন জেলা কমান্ডার, ইয়ার নাম, ওনার নাম হলো গিয়া, যাক সবাই আর কি, চিটাগাং টাউনের, এনারা আমাদের সাহায্য করতেন কেমনে আমরা জেএমবি ধরবো। আমি তো ওই প্যাটার্নে লেখাপড়া করি নাই, আলে হাদিস কি বা দেওয়ানিয়া মাদ্রাসা কি, আলিয়া মাদ্রাসা কি, কিছুই বুঝি না। ওনারা আমাদের শিখাতেন, আমরা শিখতাম, এবং এক টাইম ইন্টারোগেশনের জন্য নিয়ে আসতাম ওরা কোন ধর্মের। নামাজ পড়লে বোঝা যায় কীভাবে নামাজ পড়ে, নামাজের সমস্যাটা কী, কীভাবে আচার ব্যবহার বোঝা যায়। এরা আমাদের সাহায্য করতো। এখন এগুলি প্রশ্ন করা শুরু করছে আমাকে, কেন এই ধরনের প্রশ্ন, চার্জ কেন আমার রোহিঙ্গাদের সাথে যোগাযোগ। তো রোহিঙ্গাদের সাথে তো আমি প্রথম থেকে যোগাযোগ, রোহিঙ্গা সামরিকদের সাথে, তোমরাই আমি জানো সব কিছু, তোমরাই আমার করতে বলছো, তোমাদের আদেশে করছে। এখন যেহেতু বিএনপির গোয়েন্দা ডিজেফাই, এটা আওয়ামী লীগের ডিজেফাই, আমার ধরতে হবে। আমাকে ধরতে মানে কি, আমাকে এমন কিছু করতে হবে যেন আমার মুখ বন্ধ থাকে, মেরে ফেলার ব্যবস্থা করা যায়। মারা তো যাচ্ছে না, এমন কোনো চার্জও পাওয়া যাচ্ছে না। তড়িঘড়ি করে একটা
ক্যাঙ্গারু টাইপ প্যাটার্ন করে, কোনো রকম আমার বিপক্ষে কোনো সাক্ষী নেই ভাই, আমার বিপক্ষে কেউ সাক্ষী দেয় নাই। মোবাইল ফোনে কথোপকথন এটা কিন্তু অপরাধ যদি আপনি ট্র্যাক করেন, আপনাকে অনুমতি নিতে দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তারপরে আপনাকে সেটাকে শুনতে পাবেন এবং তদন্তে বা মামলায় আপনি গোয়েন্দা হিসেবে ইউজ করতে পারেন, গোয়েন্দা তথ্য হিসাবে। বাট এটাকে আপনি টোটো বাংলায় লিখে আলামত হিসেবে অবকাশ নাই। আলামত হিসাবে আমল নামায় ইয়েতে নেওয়া, তদন্তের ফৌজদারি কার্যবিধি তদন্তের মধ্যে নেওয়ার কোনো অবকাশ নাই। এরা মামলার সাপোর্টিং হিসেবে দিতেছে মোবাইল কথোপকথন লিখিত। বলেন কতটা মানে নিবুদ্ধি বা বোকার। তো আমি চ্যালেঞ্জ করি তো প্রকাশ্যে, পুরা তদন্ত কোর্ট অফ ইনকোয়ারি এবং কোর্ট মার্শাল সম্পূর্ণ অবৈধ, ডাইরেক্টেড। অর্থাৎ আমি যেন নির্বাচন মধ্যে আটকা থাকি, ওইভাবে আমাকে প্যাকেজ করে জেলে পাঠায়। জেলে পাঠায় তো নিরাপদ না, হাসিনতে বেড়ে আসবে। আমার চরিত্র প্যাটার্ন কিন্তু ভিন্ন। আমি বাংলাদেশে আমি একমাত্র অফিসার, মনে করেন 3টা রাষ্ট্রীয় খেতাব আমার, বীর প্রতীক, বিপিএম, রাইফেল পদক। এর বাইরে মনে করেন প্রত্যেকটার জন্য একা অনেক অসংখ্য অপারেশন আমার আছে, নানাবিধ কারণে, নানা কারণে হয়তো পাই নাই। এবং সবাই জানে এটা যে আমি কোন প্যাটার্নের। সর্বাধিক সংখ্যক যুদ্ধ আমার, সর্বাধিক সংখ্যক অ্যাচিভমেন্টও আমার। এখন কথা হলো, তারা জানে এই লোকটা বাইরে আসলে তো সমস্যা হবে, ভোকাল, আর জানে আমি ভোকাল। আর আমি চাকরি জীবনে আমি কখনো প্রমোশনের জন্য কাউকে চিঠি লিখি নেই, কোনোদিন প্রমোশনের জন্য কোনো সিনিয়রকে বলি নাই, কোনো জেনারেল বলতে পারবে না হাসিন বলছে। আমি আল্লাহর উপরে হলে হবে, না হলে নাই, আমি স্যাটিসফাইড। সবাই যে বাংলাদেশ আর্মিতে প্রমোশন পাবে তা না, এটা মেনে নিতে হবে। আমাদের কালচারে জুনিয়র যদি সিনিয়রও হয়, ওই সিনিয়র কিন্তু হইলেও সেই সিনিয়রকে, অরিজিনাল সিনিয়রকে সম্মান করে কথা বলে। যেমন সেনাপ্রধান আমাকে স্যার বলে, এটা আমাদের প্র্যাকটিস, আমাদের নতুন বন্ডেজ। আমরা কিন্তু সিভিলের মতো না, আমরা কিন্তু আলাদা পরিবেশ সেনাবাহিনী। এই জিনিস ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ, যেটা আমার আসলে বোঝানো যাবে না কতটা ধ্বংস করছে। তারপরে বলবো ভাই, আমাকে তো চিরতরে শেষ করতে হবে, জেলখানা দিয়ে আমাকেও জেলখানাতে মারার ব্যবস্থা করে। আমাকে রাখা হয় কন্ডেম সেলে, যে না একটা গেছিল আজহার ভাই ছিলেন জেলে, আজহার ভাই, জামাতে ইসলাম আজহার ভাই, এটিএম আজহারুল ইসলাম, উনি ওনার ছেলে নিয়ে এক সেলে ছিলেন, আমি এক সেলে থাকতাম, আর 2-3টা ছেলে থাকতো শীর্ষ সন্ত্রাসী, আরমান এরা। তো উদ্দেশ্য ছিল তাদের ওরকম যে আরমানদের যেহেতু র্যাব ধরছে, মানে আমরাই ধরছি, তা আমারে আরমানরা সাইজ করে দিবে। তো আল্লাহ রহমতে দেখতে কোনো কাজ হচ্ছে না, তখন আমাকে ওখান থেকে দিল জঙ্গি ছেলে পাঠায়া। কোন জঙ্গি ছেল? শায়েখ আব্দুর রহমানের ছেলে, সে কিন্তু আমার হাতে আহত হয়। সে তাকে বলেও দেওয়া হলো এই লোকটা কিন্তু তোমার মারছে, সুতরাং টেক রিভেঞ্জ। সে আমাকে বলল আপনাকে আমি হত্যা করব। মনে করেন জেলে আপনি আছেন, অসহায়, কিছু করার নাই, পাশের রুমে যদি কেউ বলে আপনাকে মারা হবে, আমার জীবনটা কেমন যায় বলেন। জেনারেল ইকবাল করিম ভুইয়া আসেন, সেনাপ্রধান হলে আমাকে ডিভিশন দেন। জেল কর্তৃপক্ষ দেয় নাই, হাইকোর্টে আবেদন করা হয়, হাইকোর্টে রিট করা হয়, তারপরও দেয় নাই। জেলার ডেকে আমার স্ত্রীকে বলেন আপনি এগুলো চেষ্টা করে লাভ হবে না, যতক্ষণ না পর্যন্ত ডিজিএফআই না বলবে আমরা দিতে পারবো না। এই মামুন খালেদ জেনারেল এইটার দায়ী, সে উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করছে, হাসিনকে আটকাইতে হবে। কারণ এই কারিগর, আমার যে গুম, এটা তো বড় একটা ইস্যু। আজকে আমি বলতেছি এটা বিশাল ইস্যু না, যে গুমটা বলতে আমাকে চাকরিরত অবস্থায় গুম। আমি যেন এই কথা ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য দেশে বলতাম, তারা বলে এটা পাগল, চাকরিরত অবস্থায় গুম হয় কেমনে? এখনো তো এস্টাবলিশ করতে পারি না এইটা আইসিটিতে যে আমি গুম, বিশ্বাস করতেছে বাট সাহসে কুলাইতেছে না, এটা কেমনে সম্ভব, কতটুকু সত্য কতটুকু মিথ্যা। ইনশাল্লাহ আমি এস্টাবলিশ করবো, অসুবিধা নাই। তারপর কথা হলো আমরা কতটা নিচে নামছি, আমরা রাজনীতিবিদ না হয়, আপনাদের সেনাপ্রধান, তারপরে কি আর দরকার? আপনার না হয় পদত্যাগ করবেন, কারণ আপনি তখন যদি মনে করেন আমি এমপি হব, মন্ত্রী হব, এটা লজ্জা। এইখান থেকে যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না আসবো, সেনাবাহিনীর কোনো উন্নতি হবে না। তারপরে ভাই ডিভিশন দিল না, পরে এখান থেকে কাশিমপুর পাঠাই দিল আমাকে। কাশিমপুর যাওয়ার পর আমি মোটামুটি আল্লাহর রহমতে ভালো ছিলাম। তারপরে যে ফিরে আসলে আগের মতো মনে করেন ফেসবুক তো শুরু হইলো, ফেসবুকে যখন অ্যাক্টিভ হওয়া শুরু করলাম, এই আমার পিছনে লাগলো। হাসিন তো মারা যায়নি, এখন আর ভেজাল। আলটিমেটলি এখন সবই জিনিসই বলে দিচ্ছি। আপনাকে ছেড়ে দিল কিভাবে? আমি জেল থেকে আমাকে মানে আইনি প্রক্রিয়া না, সেনাপ্রধানের অপরাধী, আমি সেনাবাহিনী অপরাধী। ইকবাল করিম বলছে আমার অপরাধীকে আমি নিয়ে আসবো, কোন রকম চিঠিপত্র স্যার উনি আমাকে নিয়ে আসেন নির্বাচনের পরপর, অর্থাৎ 14 সালের নির্বাচনের পরপর।
আমি ঘুরে বেড়াচ্ছি, 18 সালের নির্বাচনের আগে আবার গুম, এবার গুম করলো ডিজিএফআই। এখনো এটা ডিজিএফআইয়ের কাছে আমি ছিলাম, কে গুম করতে, কারা গুম করতে ডিজিএফআই বলবে, এটা ডিজিএফআই বলবে। এখন এটা প্রতিষ্ঠিত হয়নি, বাট যতটুকু জানি র্যাব করছে, সাথে ডিজিএফআই ছিল। এটা তদন্তে, এটা আমলে না হয়েছে, তদন্ত চলতেছে। দেখেন এই গুমটা বড় লজ্জাকর। ক্যান্টনমেন্টের ভিতরে আপনি আমার গুম করলেন, করার পরে ওই দিন আমাকে প্রচণ্ড মারধর করে, যারা ধরতে অনেক কষ্ট হচ্ছিল। আমার কাছে অস্ত্র ছিল, আমাদেরকে হ্যান্ডস আপ করাই, অনেকক্ষণ ছিলাম, 10 মিনিট আরও বেশি। দুজন কেয়ারটেকার ছিল, ওদের দিয়ে গাড়ির ছবি তোলাই, নানা রকম অনেক। আলটিমেটলি আমি পারি নাই, কারণ আমি অনেক লোক এক পাশে হলে আমি ওয়ালের সাথে হেলান দিয়ে গার্ড দিতে পারি, বাট আমার জায়গাটা পড়ছে এমন জায়গায়, চারিদিকে লোক ছড়ানো, এক জায়গায় আনতে পারতেছিলাম না। তো 360 ডিগ্রি ঘুরে আমাকে চেক দেওয়া সম্ভব ছিল না, একদিক ব্ল্যাঙ্ক ছিল। ওই দিক থেকে প্রায় 10-15 মিনিট পরে একটা ছেলে এসে আমার পিছনে লাথি মারলে আমি একটু সেন্স হারাই, অস্ত্রটা পড়ে যায় বা ছেড়ে দিই, যাই হোক। তারপর আমাকে ধরে নিয়ে যায়, চিৎকার দেই, লোকজন আসে, অস্ত্রটা পুলিশ সিজার করে। আমাদের আমাদের পরিষদ থেকে আর কি, মেট্রো ডিএইচ পরিষদ থেকে চিঠি পাঠানো হয়। তো সেনাপ্রধানের চিঠিতে হলো গিয়ে আমি গুম হয়ে গেছি, এই চিঠির উত্তরে সেনাপ্রধান জানানোর জন্য আর কি, সরল বিশ্বাসে যেন আজিজ কিরকম বোকা, এর প্রতি উত্তরে আমার জানানো আমি পিএমজি, পার্সোনাল নন ডাটা। অর্থাৎ উনি বুঝতে চাইছেন হাসিন জীবিত আছে, না হলে তো মৃত লোকের তো পিএমজি হয় না। এইটা মিনিং করতে দেয় উনি এইভাবে লিখতে, বল কি বিপদ। যাক, আমি ছিলাম আয়না ঘরে 1 বছর 6 মাস 14 দিন, খুবই বাজে একটা পরিবেশ। ওইখানে আমি মনে করি যেন আদমিকে দেখি, আর অনেককেই দেখি, এবং আমি চিনতে পারি যে এই জায়গাটা কচু ক্ষেতের জায়গা। তারপর যখন ছাড়ার পরে আমি প্রায় ওদের সাথে কথা হচ্ছিল 6 মাস, ওদের নাম বলবো না, ডিজিএফআই এর নাম। ওর মধ্যে তারা আমাকে মনে করেন মতো বিশ্বাস করবেন না, তারা আমাকে বলতেছিল স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু। আমি ভুল কথা বললাম, স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান না, ঘোষক শহীদ জিয়া রহমান। উনি তো ওই 7ই মার্চে উনি তো ঘোষণা দেন নাই। না না না, আমি জালাল মতিন বাসা আছে এখানে মিরপুর ডিএইচএস। আমাকে ছাড়ার আগে 3-4 বার আমার লাগে কথা হয়, ওদের কথায় আমি রাজি হচ্ছিলাম না। জালাল মতিন উনি পরিষ্কারভাবে বলছেন, উনি 22 তারিখ বঙ্গবন্ধুর বাসায় গেছেন, বাসা তো 23 তারিখ, বঙ্গবন্ধুর বাসায় গেছেন 22শে মার্চ। বঙ্গবন্ধু বলছেন যে আমি আর্টিলারি অফিসার, কিশোরগঞ্জ বাড়ি, ওনাকে নিয়ে গেছেন জিল্লুর রহমান প্রয়াত প্রেসিডেন্ট, পরিচয় করা দিয়েছেন। তো স্যার আমি কী করবো, আমি তো আর্টিলারি অফিসার, আমার ইউনিট করাচ্ছি। তো বঙ্গবন্ধু তো মানে শেখ মুজিবুর রহমান বলছেন তুমি টিকিট কেটে সরাসরি পাকিস্তানে চলে যাও, আমরা প্রেসিডেন্ট, আমরা পাকিস্তানের দায়িত্ব নিব, তোমাদের ওয়েলফেয়ার আমরা দেখবো। তো এরপরে 22 তারিখ ঘটনার পর 23 তারিখ ঘটনার পরে কি এমন ঘটনা ঘটলো, শেখ মুজিবুর রহমান ঘোষক হয়ে গেল। জোর করে তো আপনি কৃতিত্ব নিতে পারেন না, যার যার কৃতিত্ব তারা দিবেন, যদি না দিতে চান চুপ থাকেন। পুরোটা আপনি একা খাইয়ে ফেললেন। জেনারেল ওসমান আবাদান কোথায়, তাজউদ্দিন আবাদান কোথায়, কারণ নাম নাই, সব বঙ্গবন্ধু। ওই পরিবার তো কিছুই করে নাই, লুটপাট ছাড়া। এবারে স্বাধীনতার পরে তো কিছু করে নাই। 30,000 মুক্তিযোদ্ধা মারা গেছে শেখ মুজিবের হাতে, রক্ষী বাহিনীর দ্বারা। এটা আইন দিবেন না আওয়ামী লীগ? আমার একটা ভালো পয়েন্ট বলেন, আওয়ামী লীগ এই কাজটা করছে দেশের জন্য, একটা দুর্ভিক্ষ উপহার দিছে, 2 ছেলের বিয়ে দিছে সরকারি পয়সায়, সোনার তাজ, সরকারি পয়সায় ওনাকে ছেলেকে প্রশিক্ষণ করায় নিয়ে আইছেন। ওই ছেলেকে একদিনও অফিসার মেসেজ ছিল ঢাকা ক্যান্টনমেন্টে, বা একদিন পিটি করছে? করেন নাই তো। আপনি কোন রাজবংশ আসলেন, পাল বংশ না কি বলে এটারে, কি বংশ বলবো, সেন বংশ, যে আপনার জন্য সবকিছু মাপ, আপনার সেই প্রিন্স। তাই আমাদের অবস্থা হয়েছে। শেখ হাসিনা এমন কি জানে যে তার থেকে অনুমতি নিয়ে বিডিআর আক্রমণে হামলা অনুমতি নিতে হবে? আমাদের ওই কি বললাম না, ল্যাংড়া খোরাকে যদি আপনি ওই জায়গায় নিয়ে যান, তার জন্য এই হোস্টেল হবে। এটা বিএনপির ভুল, মইনুল আহমদকে সেনাপ্রধান বানাইয়া। আমার কথা হলো যোগ্য লোককে বানান, সে যতই ইয়া হোক, আপনার একটা মেরুদণ্ড, একটা মানদণ্ড সম্পন্ন সিদ্ধান্ত দিবে। আপনার পছন্দ না হইতে পারে, আপনার পছন্দ হয় না কেন, আপনি জোর করে ক্ষমতা থাকতে চান সবাই। আপনি জনগণের কাছে আসেন, জনগণের কাছে সাহায্য নেন, জনগণের কাছে দাঁড়ান, তো কোনো সমস্যা আপনার থাকবে না। যখনই আপনি ক্ষমতা
অপব্যবহার করবেন, অবৈধভাবে থাকবেন, তখনই অবৈধ নিয়মকানুনকে আপনি নিজের মধ্যে ঢুকাবেন, আর যার জন্য বাংলাদেশে এত সমস্যা। প্রিয় দর্শক, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম। আশা করি আপনারা আজকের এই আলোচনা থেকে অনেকেই অনেক কিছুতেই উপকৃত হবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।